2024 সালে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে এই মন্দিরটি নির্মাণ করা হলো। তবে রাম মন্দির বা বাবরি মসজিদ এসব ছাড়াও অযোধ্যার একটি আলাদা বর্ণময় ইতিহাস আছে। অযোধ্যা বহুকাল ধরেই হিন্দুদের সাথে সাথে জৈন এবং বৌদ্ধদের কাছেও খুব গুরুত্বপূর্ণ একটি স্থান হলো অযোধ্যা। বিভিন্ন পুরাণ, বিশেষ করে রামায়ণ ও মহাভারতে আমরা অযোধ্যার উল্লেখ পাই এবং যেখানকার রাজা ছিলেন দশরথ পুত্র রাম। পৌরাণিক কাব্যে অযোধ্যাকে ইক্ষ্বাকু বংশীয় রাজাদের রাজধানী বলা হয়েছে এবং সেটি ছিল সরজু নদীর ধারে। এবং এই অযোধ্যা হলো কসুর রাজ্যের রাজধানী। তবে বিভিন্ন ঐতিহাসিক উপাদান দ্বারা এর আরেকটা নাম পাওয়া যায়, সেটা হলো সাকেত, যার উল্লেখ আমরা মোটামুটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ আমরা পাচ্ছি। বর্তমানে অযোধ্যা হলো উত্তরপ্রদেশের একটি জেলা, যার সদর শহর হলো অযোধ্যা। বিভিন্ন বৌদ্ধ এবং জৈন সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আশেপাশে সাকেত নগরীর কথা বলা হয়েছে। কালিদাসের রঘুবংশ আমরা তার উল্লেখ পাই যে অযোধ্যা আর এক নাম হলো সাকেত। কিছু কিছু সাহিত্যে একে আবার ভিনিয়া বা ভিনিতাও বলা হয়েছে। জৈন গ্রন্থে একে আবার জৈনদের যে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের তারও জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ এবং জৈন সাহিত্যে আমরা এর উল্লেখ পাই যে গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন এই সাকেত নগরী পরিদর্শন করেছিলেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কোশল রাজ প্রসেনজিতের সময় এই রাজ্য বেশ শক্তিশালী হয়ে ওঠে। গুপ্ত বংশ শাসনের সময় সাকেত তথা অযোধ্যার গুরুত্ব বাড়তে থাকে এবং 4র্থ শতাব্দী নাগাদ সম্রাট স্কন্দগুপ্তের সময় গুপ্তদের রাজধানী পাটলিপুত্র থেকে অযোধ্যাতে স্থানান্তরিত করা হয়। তখন থেকেই সাকেতকে ব্যাপক অর্থে অযোধ্যা হিসেবে মানা হতে থাকে। গুপ্তদের অনেক পরে যখন হর্ষবর্ধন আর্যাবত্যের অধিপতি হন, সেই সময় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং অযোধ্যা পরিদর্শন করেছিলেন এবং তিনি এখানে বৌদ্ধ ধর্মের প্রাধান্যের কথা উল্লেখ করেন। দ্বাদশ শতকে তুর্কি আক্রমণের ফলে এই অঞ্চলে মুসলিম আধিপত্যে আসে। মুঘল শাসনের সময় অযোধ্যা ছিল একটি প্রদেশ বা সুবা এবং মনে করা হয় প্রথম মুঘল সম্রাট বাবরের সময় রাম জন্মভূমির স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল এবং 90-এর দশকে এই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কর্ষেবকদের দ্বারা। মুঘল শাসনের শেষের দিকে অযোধ্যা সুবা বা প্রদেশের ছায়া থেকে বেরিয়ে একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, যার স্থায়িত্ব বজায় ছিল সিপাহী বিদ্রোহের আগের বছর অবধি, মানে 1856 সাল অবধি, যতক্ষণ না লর্ড ডালহাউসি অযোধ্যাকে কোম্পানি দ্বারা কবজা করে। নবাব সাদাত আলী খান ছিলেন স্বাধীন অযোধ্যার প্রথম নবাব। নবাবী শাসনের সময় অযোধ্যা মানে তখনকার অওধের রাজধানী ছিল ফৈজাবাদ, যেটি অযোধ্যা থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এবং সরজু নদীর ধারেই অবস্থিত। অযোধ্যার শ্রেষ্ঠ নবাব হলেন সুজাউদ্দৌলা এবং তিনি ছিলেন দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের একজন উজির। সুজাউদ্দৌলা বাংলার নবাব মীর কাসিম এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম একটি মৈত্রী জোট গঠন করেন ইংরেজদের বিরুদ্ধে এবং তারা বক্সার যুদ্ধ করেন। এই যুদ্ধে তারা ইংরেজদের কাছে পরাজিত হন এবং ইংরেজদের সাথে বারাণসী চুক্তির মাধ্যমে সেই সময়কার মতো সুজাউদ্দৌলা ছাড় পান। সুজাউদ্দৌলার পর তার অযোগ্য ছেলে আসাফউদ্দৌলা অযোধ্যার নবাব হন। তবে এই নবাবী পদটা তিনি কোম্পানিকে বার্ষিক 74 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে পেয়েছিলেন। আসাফউদ্দৌলার পরে পরপর 7 জন অযোধ্যার নবাব হয়েছিলেন এবং শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। তিনি ছিলেন 1847 থেকে 56 সাল অবধি। এই ওয়াজিদ আলী শাহকেই কিন্তু শেষ অবধি নির্বাসিত করা হয় এবং তাকে নির্বাসিত করে লর্ড ডালহাউসি অযোধ্যা দখল করেন। দেশ স্বাধীনের আগে যুক্ত প্রদেশের সাথে এবং দেশ স্বাধীনতা পাওয়ার পর 1950 সালে উত্তরপ্রদেশের একটি জেলা হিসেবে এটি পরিচিতি লাভ করে। নবাবী আমলে এটি পরিচিত ছিল ফৈজাবাদ নামে, যা 2018 সালে অযোধ্যার নামকরণ করা হয় এবং 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের ফলে 2024 সালে এখানে রাম মন্দির উদ্বোধন করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।